শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা friends, am I audible? শুভ সন্ধ্যা friends, am I audible? শুভ সন্ধ্যা, yes, I am audible. আমি শুরু করছি। আজকের বিষয়টা রেখেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়, প্রাক পর্যায় ও প্রাক কথন। প্রাক-কথন। আমি কিছুদিন একটু অ্যাবসেন্ট ছিলাম অনেকগুলো কারণে, এবং আজকের বাংলাদেশে মানে ইস্ট পাকিস্তানে যা কিছু ঘটছে এটা কোন দিকে টার্ন নেবে এটা শেষ কথা বলবে ভবিষ্যৎ। কিন্তু কি সম্ভাবনার দিকে এগোচ্ছে এইটা নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সম্বন্ধে আবার কিছু কথা স্মরণ করিয়ে দেব। একটা কথা আমি বহুবার বলেছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্বন্ধে বাংলাদেশে তথা ইস্ট পাকিস্তানে বা ভারতে যে ন্যারেটিভগুলো আছে সেগুলোর সঙ্গে আমি অনেক ক্ষেত্রেই একমত নই, এবং সেই মুক্তিযুদ্ধের ভেতরের খবর এবং ভারতবর্ষের সেনাবাহিনীর অংশগ্রহণ অনেকগুলো অংশই এখনো প্রচলিত যে ইতিহাসের পাতায় আসেনি, এবং আমাদের ঐতিহাসিকরাও সেটা নিয়ে অনুসন্ধান অনেকেই করেননি। আমি এই প্রাক কথন অর্থাৎ আজকের যে দ্বিতীয় পর্যায়ে আমরা প্রবেশ করছি, আমি বহুবার বলেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধের আর ইস্ট পাকিস্তানের মানুষের মুক্তিযুদ্ধের একটা পর্যায়ে শেষ হয়েছে, আর একটা পর্যায়ে শুরু হবে, এটা বহুবার বলেছি, এবং আগের পর্যায়টা অসম্পূর্ণ বিভিন্ন কারণে। দ্বিতীয় পর্যায় হবে এবং একটা পূর্ণতার দিকে এগোবে। Am I audible? সৌম্যসাথী, গুড ইভিনিং। একটা পূর্ণতার দিকে এগোবে, এবং আজকে আমি বলছি যেটার জন্য ওয়েট করছিলাম, 1971-এর 16ই ডিসেম্বর ভারতবর্ষের সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর কাছে পূর্ব পাকিস্তানে অবস্থিত পাক বাহিনীর সারেন্ডার, যুদ্ধ শেষ হয়েছিল। তারপর থেকেই দ্বিতীয় পর্যায়ের দিকে আমাদের এগোতে হবে। ইয়েস অডিবল সমসাথী। আরেকটা পর্যায়ে যে হবে এবং তার প্রয়োজনও আছে ভারতবর্ষের উপমহাদেশের স্বার্থে এবং একদম বিশ্বের জন্যে, এবং ভারতবর্ষের উপমহাদেশের রিস্ট্রাকচারিং অফ জিওগ্রাফি, নতুন ভারতবর্ষ সৃষ্টির জন্যে এই দ্বিতীয় পর্যায়টা প্রয়োজন বাংলার মুক্তিযুদ্ধের। সেই অসম্পূর্ণ কাজটা শুরু হওয়ার প্রাক পর্যায়ে আমরা পৌঁছে গেছি, এবং আমাকে লাস্ট কয়েকদিন কতগুলো মন্তব্য ফেসবুকে কতগুলো সুবিধা হচ্ছে, যেহেতু ফ্রি মিডিয়া, যে কেউ মন্তব্য করতে পারে, অনেক সময় ভালো ভালো ইনফরমেশন থাকে,
খুব ওয়াইজ কমেন্ট থাকে, আবার কিছু কিছু কমেন্ট দেখে আমি কিছু কমেন্ট করি না, আমি খুব দেখে মজা পাই। যেমন বাংলাদেশে পূর্ব পাকিস্তান আজকে বহুদিন যাবতই চলছে, অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে ওখানে হিন্দুরা যেভাবে মার খেত সেই মারটা এখনো কন্টিনিউ করছে। এবং শুধু তাই নয়, তথাকথিত শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া লোক যিনি এখন ওখানকার প্রধান উপদেষ্টা, তার হাতে একটা সরকার চলছে, যে সরকারটা বেআইনি, সেই শান্তির দূতের নেতৃত্বে এখন যা চলছে, হিন্দু নিধন, হিন্দু মন্দির সবকিছুই আক্রান্ত হচ্ছে। এবং এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এটা আপনার মিডিয়াতে দেখেছেন, এই নিয়ে বেশি কথা বলছি না, একজন হিন্দু আচার্য ইস্কনের, তাকে ওরা অ্যারেস্ট করেছে। তাকে সমর্থন করে চিটাগং কোর্টে যে প্রায় ৭১ জন উকিল যারা দাঁড়িয়েছিল, তার মধ্যে কিছু মুসলিমও ছিল, মুসলিম উকিল ছিল, তাদেরকে তাদের বার লাইব্রেরিতে, তাদের বাড়িতে হামলা করা হয়েছে। এবং সেখানে আজকে সম্ভবত একজন দাঁড়িয়েছিল, সে মুসলিম, তাকেও তারা আক্রমণ করেছে। অর্থাৎ কোনো ভালো মুসলমান ভাইকেও আজকের বাংলাদেশ, আজকের ক্ষমতাবানরা বাংলাদেশে বরদাস্ত করছে না। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে নতুন যে বেআইনি সরকারটা ক্ষমতায় আছে এখন ইউনূসের নেতৃত্বে, তারা বাংলাদেশ যে তৈরি হয়েছিল যে ভ্যালুজদের উপরে, মূল্যবোধের উপরে, দুটো মূল্যবোধের উপরে বাংলাদেশ তৈরি হয়েছিল। একটা হচ্ছে বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির কে বাঁচিয়ে রাখা, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, আরেকটা সংস্কৃতি, আরেকটা বাঙালিত্বের যে সংস্কৃতি, সে বাঙালিত্বের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, পশ্চিম পাকিস্তানের সুন্নি মুসলিম উগ্রবাদের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য এবং বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। এই দুটো মূল জায়গা ছিল বাংলাদেশ মুক্তি সংগ্রামের মূল শক্তি, মূল চিন্তাধারা, মূল ভ্যালুজ, মূল্যবোধ। সেই দুটো কিন্তু আজকে আক্রান্ত হচ্ছে। ইউনূস সাহেব কিন্তু কখনোই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন না। ইউনূস ছিলেন পাকিস্তানপন্থী। ওপার বাংলায় সেই সময় এই ইউনূসের মতো কিছু বুদ্ধিজীবী, জামাতের মতো কিছু মুসলিম ফান্ডামেন্টাল সংগঠন, রোহিঙ্গারা, এবং যেগুলো বিহারি মুসলিম ছিল, বিহারি কয়েকজন মুসলিম ছিল ওপার বাংলাতে, যারা বিহার থেকে ওখানে শেল্টার নিয়েছিল 47-46-এ, এরা ছিল পাকিস্তানপন্থী। এরা মুক্তিযুদ্ধ চায়নি। এবং মুজিব ক্ষমতায় এসে এদেরকে শাস্তি দেয়নি। শুধু শাস্তি দেয়নি তাই নয়, মুজিব ৭২ সালে পাকিস্তান জেল থেকে মুক্তি পাওয়ার পরে লন্ডন থেকে ফিরে যখন ঢাকায় এলেন, এদের কারোর বিরুদ্ধে কোনো রকম, ক্ষমতায় আসার পরেও কোনো রকম বিচার বিঘায় তদন্ত শাস্তির ব্যবস্থা করেনি। অথচ এদের হাতে প্রায় কিছু কিছু মতে ৩০ লক্ষ, কোনো মতে ৪০ লক্ষ, কোনো মতে ৫০ লক্ষ বাঙালি খুন হয়েছিল, লক্ষ লক্ষ মা বোন রেপড হয়েছিল। কারো কোনো শাস্তির বিধান মুজিবুর রহমান করেননি। তাই শুধু নয়, আমি এও বলেছি, মুজিবুর রহমানের আচরণ ক্ষমতায় আসার পরে এটা পরিষ্কারভাবে প্রমাণ করে মুজিবুর রহমান মনে প্রাণে চাননি বাংলাদেশ পুরোপুরি মুক্ত হয়ে যাক পাকিস্তানের হাত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে। আমাকে পাক কথাটা বলতেই হবে, কারণ এই জায়গাগুলো আমার দেশের ঐতিহাসিকরা এই প্রশ্নগুলো করার সাহস নেই, এগুলো দেখতেও চায় না। মুজিবুর রহমানের একদম বাংলাদেশ স্বাধীন হয়ে যাক, পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে যাক, ডিটাচড হয়ে যাক, এটা মুজিবুর রহমান কখনো চাননি। কারণ মুজিবুর রহমান
পাকিস্তান সৃষ্টির অন্যতম সৈনিক, অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, ব্রিটিশ বাংলাতে সুরাবর্দির ডান হাত, তার হাতে 1946 কলকাতা ডাইরেক্ট অ্যাকশনের সময় তার হাতে বহু হিন্দু খুনের রক্ত লেগে আছে, এবং তিনি পাকিস্তান বিভক্ত হয়ে যাক, দুর্বল হয়ে যাক, তিনি মনে প্রাণে চাননি, বহুবার বলেছি। কিন্তু এটাও সত্যি কথা যে সেই সময় 71-এর আগের পর্যায়ে ওপার বাংলার লক্ষ লক্ষ হিন্দুকে এইসব জেনে শুনেও মুজিবুর রহমানকেই সমর্থন করতে হয়েছিল। কেন? কারণ তাছাড়া অন্য কোনো পথ ছিল না। মুজিবুর রহমানের বিশাল ইমোশনাল এবং খুব অ্যাট্রাকটিভ ব্যক্তিত্ব, সাহসী, এবং তার একটা গণভিত্তি ছিল। অন্য কোনো মানুষকে তখন ওপার বাংলার লক্ষ লক্ষ হিন্দুরা সমর্থন করার সাহস পায়নি, এনাকেই সমর্থন করতে বাধ্য হয়েছিল। ঠিক যেমন যখন সিপিএমকে তাড়াবার জন্যে এপার বাংলার বহু মানুষ, জ্ঞানীগুণীজন, একসময় তৃণমূলকে সমর্থন করতে বাধ্য হয়েছিল। এটা পরবর্তীকালে বোঝা গেছে এটা ভুল হয়েছিল, কিন্তু সেই সময় সিপিএমকে তাড়াবার জন্যে এই তৃণমূলকে সমর্থন করার অন্য কোনো শক্তি পশ্চিমবাংলায় ছিল না। ঠিক তেমনি সেই সময় 71 পূর্ববর্তী পর্যায়ে ওপার বাংলার লক্ষ লক্ষ হিন্দুর কাছে মুজিবুর রহমানের নেতৃত্ব স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। হ্যাঁ, কিন্তু এটাও মনে রাখতে হবে ইতিহাসের এই দিকটা, যে মুজিবুর রহমান কখনো মুক্তিযুদ্ধে, মানে যুদ্ধও চেয়ে একটা খুব ইমোশনাল কথাবার্তা বলেছেন, একটা মুক্তিযুদ্ধের জন্য জনগণকে তৈরি হওয়ার জন্যে ঘরে ঘরে একদম অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হতে এ আহ্বানও করেছেন। কিন্তু ইতিহাস বলছে উনি কখনো মুক্তিযুদ্ধের সনদে সই করেননি। বাংলাদেশ মুক্ত হবে এরকম কোনো লিখিত ডিক্লারেশন দিতে উনি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, দুটো কারণে ওনার ইন্টেনশনটাকে খুব সন্দেহের চোখে দেখি আমরা। তার কারণটা হচ্ছে এদেশের ঐতিহাসিকরা গোপন কথাগুলো বলার সাহস পায় না বা খোঁজার সাহস পায় না, শুধু কতগুলো পপুলার স্টোরিকে বিতরণ করে। এই একটা জিনিস, যখন মার্চ মাসের রাত্রে 24 তারিখ, মার্চ মাসে 7ই মার্চ তো তার সেই বিশাল ভাষণ রামনার ময়দানে, যেখানে তিনি বাড়িতে বাড়িতে দুর্গ তৈরি করার আহ্বান জানিয়েছেন। 24 তারিখ পর্যন্ত, তারপরে তো কোনো রকম পাক বাহিনী খুন জখম করতে শুরু করেনি, কিন্তু 24 তারিখ পর্যন্ত ইয়াইয়া খান এবং ভুট্টো পশ্চিম পাকিস্তান থেকে প্লেনে করে পূর্ব পাকিস্তানে গিয়ে মুজিবের সঙ্গে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন। কারণ মুজিবের বক্তব্য ছিল, যেহেতু সেন্ট্রাল অ্যাসেম্বলিতে তার আওয়ামী লীগের এমপির সংখ্যা ম্যাক্সিমাম, তাকেই টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে। এইটা পশ্চিম পাকিস্তানের নেতারা কেউ মানতে চায়নি। এই তো মূল টাসেলের জায়গা। অর্থাৎ মুজিব মুক্ত বাংলাদেশ চায়নি, উনি চেয়েছিলেন টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এইখানেই দ্বন্দ্ব। এবার দেখুন, এবার কি দ্বন্দ্বটা, এবার জিনিসটা কি। এদিকে তো নিজের পপুলার বেস তৈরি করার জন্য উনি গরম গরম ইমোশনাল কথাবার্তা অনেক বলেছেন, ইভিন আপ টু মুক্তি সংগ্রামের ডাকও দিয়ে বসে আছেন ঘরে ঘরে দুর্গ তৈরি করার। এবং সেই মুহূর্তে শেষ যে ওনার বাড়িতে শেষ সাক্ষাৎকার মুজিবুর রহমানের সঙ্গে, তার একদম পার্টির নেতাদের যে গোপন যে লাস্ট বৈঠক, যখন দেখছে না পাকিস্তান সরকার মুজিবের তা মেনে নিচ্ছে না, তাহলে আমাদের এবার মুক্তিযুদ্ধের দিকেই এগোতে হবে, এবং সে মুক্তিযুদ্ধের বেস ডেফিনেটলি হবে ভারতবর্ষ। আমরা ভারতবর্ষে লুকিয়ে চলে যাব, সেখানে অস্থায়ী সরকার তৈরি করে আমরা যুদ্ধ ঘোষণা করব। এই তো লাস্ট। এবং সেই মিটিংয়ে কি হলো, যে সবাই আমরা ভারতবর্ষে
উত্তরের দিকে আসামের দিকে ত্রিপুরার দিকে আশ্রয় নেব, আর কিছু পশ্চিম বাংলায় গিয়ে আশ্রয় নেব, এই তো। এবং মুজিব এইটা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন, এই তো ইতিহাস। এবং উনি বললেন আমি যাব না কোথাও। তখন এরকম অ্যারেঞ্জ করা হয়েছিল যে এবার তো আক্রমণ এগিয়ে আসবে, তাহলে এমন অ্যারেঞ্জ করা ছিল, একটা বিদেশি ইউরোপের একটা এম্বাসি, ঢাকা অবস্থিত একটা এম্বাসিতে একটা সিঁড়ি রাখা আছে দেওয়ালে, সেই সিঁড়ি বেয়ে উঠে গেলেই এম্বাসির ক্যাম্পাসের ইনসাইডে মুজিব ঢুকতে পারবে, এবং একবার ঢুকতে পারলেই আর পাক বাহিনী তাকে অ্যারেস্ট করতে পারবে না, হি উইল গেট দ্য শেল্টার। এটা 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 ইউএনওর একটা সিদ্ধান্ত, এই তো, হি উইল বি প্রোটেক্টেড। মুজিব কিন্তু তা করেননি। মুজিব কি করলেন, একটা মতে মুজিব বাড়িতেই ওয়েট করেছিলেন, ওয়েটিং টু বি অ্যারেস্টেড বাই দ্য পাক আর্মি, আর একটা মতে বলে উনি ডাইরেক্টলি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে সারেন্ডার করেছিলেন। ঠিক যে ঘটনাটা আমি একসময় বলেছি যে এইটা মুক্তিযুদ্ধ পরিচালনা করার টেন্ডেন্সি নয়। সময়ের সাথে একটা কথা বলি, ধরো তুমি সার্জেন, তুমি একটা অপারেশন করতে চাও, তোমার হাউস স্টাফ ইন্টার্ন সিস্টারদের তুমি বলেছো পেশেন্টটাকে তৈরি করতে, পেশেন্ট টেবিল পর্যন্ত এসে গেছে প্রিপেয়ার্ড, এবার সাজঘর থেকে তুমি এসে ওটির ড্রেস পরে ওটিতে সার্জারি করতে নামবে। এবার জুনিয়রটা গিয়ে দেখলো তুমি আর সাজঘরে নেই, ইউ আর নট ইন দ্য সার্জেন্স রুম, ইউ হ্যাভ অ্যাবসকন্ডেড। হোয়াট ডাজ ইট মিন? ঠিক যেটা করেছিল 42 আগস্ট মুভমেন্ট, যে মহাত্মা গান্ধী কল দিচ্ছে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ডু অর ডাই, দেশ স্বাধীন, সেই লোকটা 8ই আগস্ট যখন ডাক দিচ্ছে, সে তারপরে কিন্তু তার চেন অফ কমেন্ট তৈরি করে গেল না, যে সে লোকটা তাকে ডিসগাইজে যেতে হবে টু লিড দ্য মুভমেন্ট, অথবা যদি ধরা পড়তে চায়, যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে চেন অফ কমেন্টস তৈরি করে যাবে যে তারপরে কে মুভমেন্টকে লিড করবে। কোনোটাই তিনি কিন্তু করলেন না। হি ওয়েটেড ইন দ্য রুম টু বি অ্যারেস্টেড বাই ব্রিটিশ ফোর্সেস। এবং এটা তো পরিষ্কার আমি করেছি, বহুবার বলেছি, গান্ধীজি 42 আগস্ট মুভমেন্টের ডাক দিয়েছিলেন আগস্ট মুভমেন্ট করার জন্য নয়। উনি ওনার পোড়া মুখ, কালো মুখটা যে কালো হয়ে গেছিল, সেই কালো মুখটাকে পরিষ্কার করার জন্য এই মুভমেন্টের ডাক দিয়েছিলেন। কারণ উনি সুভাষ বোসের সঙ্গে যে আচরণ করেছিলেন, এবং সুভাষ বোসের গ্রেড এখানে এসকেপ, যেভাবে এখান থেকে চলে গিয়ে যেভাবে ওয়ার্ল্ড ফোরামে তার মুভমেন্ট স্টার্ট করেছেন, এই প্রেক্ষাপটে ইন কম্প্যারিজন তখন গান্ধীজির মুখে কালি লেপা হয়ে গেছিল। সেই কালি লেপাটা সাবান দিয়ে মুছবার জন্যে মোহনদাস এই অভিনয়টা করেছিল। ঠিক এইখানেও সে একই অভিনয়। মুজিবুর রহমানের সঙ্গে একদম ওই সময়কার ওনার খুব কাছের সঙ্গী, আমি নাম বলছি, ডক্টর বৈদ্য, ডক্টর কালিদাস বৈদ্যের যে বইটা বেরিয়েছে, বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব, যেটা 2005-এ বইটা পাবলিশ করেছেন। এই কালিদাস বৈদ্য ছিলেন ওপার বাংলা হিন্দুদের তরফ থেকে, উনি ডাক্তার, হিন্দুদের তরফ থেকে একজন বড় মাপের নেতা এবং সহযোগী টু মুজিবুর রহমান। সেই মানুষটার সঙ্গে সেদিন সেই মিডনাইটে লাস্ট মিটিংও হয়েছিল। তার লেখাতে বলছেন যে উনি সারেন্ডার করতে গেলেন কেন, উনি কেন ফরেন এম্বাসিতে উনি প্রবেশ করলেন না, বা আমাদের সঙ্গে কেন, বা নিজে ইন্ডিপেন্ডেন্টলি ভারতবর্ষে এলেন না। তার কারণ, তার একটা গোপন চক্রান্ত হয়ে গেছিল পাকিস্তানের গভর্নমেন্টের সঙ্গে। কি সেই চক্রান্ত হচ্ছে এই যে এখন তো আমি দাবি করে ফেলেছি গোটা পাকিস্তানের আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, এবং সেই দাবিটার সবাই জনগণ সেটা ভালো করে খেয়েছে। কারণ পাকিস্তানের পূর্ব পাকিস্তানের লোক আমাকে প্রধানমন্ত্রী করলে তারা মনে করবে পূর্ব পাকিস্তানের লোকেরা ক্ষমতা হাতে পেয়েছে,
এই তো, তাদেরকে সন্তুষ্ট করা যাবে না অন্য কোনোভাবে, আমাকে প্রধানমন্ত্রী না করলে। আর তোমরা যখন আমাকে প্রধানমন্ত্রী করতে পারছো না, একটাই পথ, এটা কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ কি? এইবার তোমরা যখন বাহিনী নামাবে, লক্ষ লক্ষ মানুষ খুন হবে, স্পেসিফিক্যালি খুনটা হবে হিন্দুরা। তাই দেখবে অ্যাজ পার ডিক্লাসিফাইড, সৌম্যসাথী ডিক্লাসিফাইড নিক্সন ডকুমেন্টস অফ 1971 কি লেখা আছে সেখানে, যে যখন ইয়াইয়া বাহিনী পুরো পাকিস্তানে ম্যাসাকার শুরু করছে, প্রথমের দিকে সমস্ত ম্যাসাকারের মেন টার্গেট ছিল হিন্দু বাড়িগুলো, হিন্দু অধ্যাপক, হিন্দু বুদ্ধিজীবী, হিন্দু গ্রাম, হিন্দু শহরের অংশ, এরা খুন হয়েছে, হিন্দু মেয়েরা রেপ্ট হয়েছে। কিন্তু এই কাহিনীগুলো ইন্দিরা গান্ধী পেয়েও কিন্তু চুপ করেছিল, এবং ইন্দিরা গান্ধী সেন্সর করেছিল ভারতবর্ষে যে এই খবরগুলো যেমন না প্রকাশিত হয় ভারতবর্ষে। কারণ ভারতবর্ষে প্রকাশিত হলে তাহলে সেই সময় আরএসএস এবং জনসংঘীদের লাভ হবে, এটা ইন্দিরা গান্ধী চান না। আর ইন্দিরা গান্ধী তার বাবা নেহেরু বা মোহনদাসের কখনো হিন্দু কোথায় খুন হলো, হিন্দু মেয়ে রেপ্ট হলো, এ নিয়ে কিচ্ছু যায় আসে না। অনেক পরে চেপে রেখেছিল, যখন 1 কোটি রিফিউজি মেনলি হিন্দু ভারতবর্ষের বর্ডারে পৌঁছে গেল এবং উপচে পড়ল, তখন খবরটা গোটা পৃথিবীর মিডিয়াতে প্রকাশ, তখন আর চেপে রাখা গেল না। ইন্দিরা গান্ধীর পাঠানো সেন্সরশিপ কোলাপস করে গেল। ইন্দিরা গান্ধী যুদ্ধে জয়েন করতে চায়নি। ইন্দিরা গান্ধী যুদ্ধে জয়েন করলো অন্য স্বার্থে। ও এবার মুজিবের দিকটা বলে দিই, আগেও বলেছি আবার মনে করে দিচ্ছি। মুজিব চেয়েছিল হিন্দু অনেক লক্ষ লক্ষ খুন হয়ে গেলে সেখানে কিছু মুসলিমও খুন হয়ে যাবে। এই যে বাঙালি চাইছে, যে মুক্তি চাইছে, আমাকে প্রধানমন্ত্রী চাইছে, এবার এই যে স্বাধীন বাংলাদেশ চাওয়ার যে এই যে আগ্রহ, এই খুনের রক্তে একদম স্তব্ধ হয়ে যাবে, এদের এই আগ্রহটা থমকে যাবে। তখন এই বাঙালিকে, তখন আমার সঙ্গে তোমরা যে কম্প্রোমাইজ করবে, এটা উভয়ের কম্প্রোমাইজ সরকারের সঙ্গে, তখন যে কোনো কম্প্রোমাইজ এই বাঙালি হিন্দু মুসলমান সেটাকে মেনে নিতে বাধ্য হবে। কারণ তখন তারা উন্ডেড, আহত, তাদের রক্তে তাদের স্বপ্ন একদম দুর্বল হয়ে গেছে, মানুষ খুনের পরে দুর্বল হয়ে যাবে। এই ছিল গোপন কম্প্রোমাইজ, এবং এটা ঐতিহাসিক সত্য। উনি ঘরে ঘরে দুর্গ তৈরি করার ডাক দিয়েছেন, কিন্তু কখনো নিজে মুখে বাংলাদেশকে একদম মুক্ত করতে হবে এবং পাকের যুদ্ধ ঘোষণা এবং দাবি সমাজের কথাও সই করেন। হি রিফিউজ টু সাইন। হ্যাঁ, অবশ্য জিয়াউর রহমান তখন সাউথ বেঙ্গলে একটা জায়গায় তিনি চিফ ছিলেন, উনি বেতার ভাষণে এই ডাকটা দিয়েছিলেন। অর্থাৎ এটা সত্যি কথা যে বাংলাদেশ যে মুক্ত পরবর্তীকালে হয়েছিল, তাতে যেমন মুজিবুর রহমানের কিছু রোল আছে, নেগেটিভ পজিটিভ, জিয়াউর রহমানের রোল আছে। এবং সেই অর্থে মুজিবুর রহমানের আওয়ামী লীগ, আবার যে রহমানের, জিয়াউর রহমানের পরবর্তীকালে যে বিএনপি, এই দুটো কিন্তু বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, এই মূল্যবোধ থেকে জন্মেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সবার মধ্যে সবটাই কিন্তু মানবতা, মানবপ্রেম, এই সমস্ত নেই, প্রত্যেকের স্বার্থ আছে লুকিয়ে। যেমন এদিকে ইন্দিরা গান্ধী তখন আস্তে আস্তে, মনে রাখুন ইন্দিরা গান্ধী কেন জড়াতে গেল। ইন্দিরা গান্ধীর কাছে প্রয়োজন ছিল এই যুদ্ধটা। ইন্দিরা গান্ধী চেয়েছিল, কারণ তখন তার 71 ভারতের কেন্দ্রে মাইনরিটি গভর্নমেন্ট, তার নিজের অ্যাবসলিউট মেজরিটি নেই। সামনের ইলেকশনে তার একটা ভালো ইস্যু দরকার, একটা পপুলার ইস্যু দরকার। আর তখন ইউএসএসআর, কমিউনিস্ট রাশিয়া ইউএসএসআর চাইছে দক্ষিণ এশিয়াতে আমেরিকার যে ডোমিনেন্স, এই ডোমিনেন্সটাকে স্তব্ধ করে তার ডোমিনেন্সটা আনতে। ভালো করে মনে করে দেখুন, ভালো করে ডোমিনেন্সটা আনতে কিরকম ডোমিনেন্সটা আনতে। তখন যখন 1 কোটি রিফিউজি এসে গেছে,
তখন দেখছে 1 কোটি রিফিউজিকে ফর ইয়ার্স যদি মেনটেন করতে হয়, ভেরি কস্টলি অ্যাফেয়ার। ইন্দিরা গান্ধী পৃথিবীর বিভিন্ন ক্যাপিটালে গেলেন জনমত তৈরি করতে। রাশিয়া গেলেন, রাশিয়ায় এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে রাশিয়া তাকে সম্পূর্ণ সাপোর্ট করবে ইফ হার আর্মি ইনভেডস ইস্ট পাকিস্তান, এবং একটা সামরিক চুক্তি হলো। এই সামরিক চুক্তি, এবার আমি কেন এটা আরো ডিটেলসে বলছি, আমি দিন কয়েক আগে একটা জিনিস অনেকে খুব লাভ বলছে না, যে কেন এই মোদি সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না এগেনস্ট দিস ইউনুস গভর্নমেন্ট। যেন মোদি সরকার একটা আর্মি পাঠিয়ে দেবে ওখানে। এই যে কথাবার্তাগুলো বলা খুব সহজ, খুব সহজ, এবং তার এক্সাম্পল দিচ্ছে ইন্দিরা গান্ধী তো বুকের পাটা দেখিয়েছিলেন। এবার ইন্দিরা গান্ধী কি বুকের পাটা দেখে এটা এক্সপ্লেন করি। মার্চ মাসে ম্যাসাকার শুরু হয়েছে, আমাদের আর্মি অপারেশন করছে কবে? ডিসেম্বর 3-এ। মাঝে অনেক ইভেন্টস আছে, অনেক ইভেন্টস। যারা মন্তব্য করে তাহলে কত মাস? মার্চ থেকে ডিসেম্বর, 8 থেকে 9 মাস। আমি এটা লিখেছিলাম যে ইন্দিরা গান্ধীকেও 8 থেকে 9 মাস ওয়েট করতে হয়েছিল। তখন একজন মন্তব্য করেছে 8 থেকে 9 মাসের মধ্যে, ও তো ওই সময় বর্ষা ছিল বলে ইন্ডিয়ান আর্মি অপারেশন করতে চায়নি। হ্যাঁ, 8 থেকে 9 মাস কিন্তু বর্ষাকাল নয়, মাঝে মাত্র কয়েক মাস। আরো বলে রাখি, যদি বর্ষাকাল নাও হতো ইন্ডিয়ান আর্মি এই অপারেশন করতো না, কারণ ইন্দিরা গান্ধী খুব আর্লি অপারেশন চেয়েছিল, কিন্তু মানেকশা বললেন না, আই মাস্ট হ্যাভ সাম মান্থস টু প্রিপেয়ার মাই আর্মি। তার আগে আমি অপারেশন করতে গেলে আমি হেরে যাব। আপনি কি হেরে আনন্দ পেতে চান? হি ওয়ান্টেড সাম মান্থস। এটা হলো আর্মির সাইডে। এবার শুধু আর্মি দিয়ে সবকিছু হয় না ভাই। আর্মি দিয়ে যদি সবকিছু হতো ভাই, 1947 কাশ্মীর প্রবলেম, হোয়াট ইজ দ্য রোল অফ আর্মি অ্যান্ড নেহরু? গোহারান হেরেছিল তো ডিপ্লোম্যাটিক্যালি, অ্যান্ড তোমার নেহরুর তো এত পাক প্রেম, কাশ্মীরের তো অর্ধেকটা দিয়েছিলে পাকিস্তানকে, পক তৈরি করে দিয়েছিলে। দিস ইজ ইউর নেহরু, তার কন্যা। আর তারপর নেহরু আরেকটা যুদ্ধ ফেস করেছিল 1966 টু চায়না ওয়ার। হোয়াট কারেজ নেহরু শোড, হোয়াট ওয়াজ দ্য রোল অফ আর্মি? ইভেন 65 শাস্ত্রীজির সময় আমরা তো পাকিস্তানটাকে অবরোধ করে ফেলেছিলাম। ইভেন করাচি কোর্ট নেভেল আমরা অবরোধ করে পেরেছিলাম, বাট সেদিনও কিন্তু শাস্ত্রীজিকে ফিরে আসতে হয়েছিল আন্ডার প্রেশার অফ বিগ পাওয়ার্স, এবং ট্র্যাপে পড়ে গেলেন সিমলাতে গিয়ে, এতে তোমার তাসখান্দে গিয়ে তার জীবন চলে গেল পাকিস্তানের সঙ্গে পিস এগ্রিমেন্ট করতে গিয়ে। অ্যান্ড ইন্দিরা গান্ধী জীবনে একটাই যুদ্ধ করেছে ভাই, এই আর্মি। তো এই আর্মির সেই যে কাশ্মীর ইস্যু, কাশ্মীর প্রবলেম তো 70 ইয়ার্স চলছে, সলভ হয়নি। ওদিকে ভিয়েতনাম ওয়ার কন্টিনিউ করেছিল 30 বছর। কোরিয়ান ওয়ার, কোরিয়ান কনফ্লিক্ট আজও চলছে। ইসরায়েল কনফ্লিক্ট 70 ইয়ার্স চলছে। অনেক ফ্রন্টে অনেক যুদ্ধ চলছে ভাই। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, why only for 13 days? Is it the operation centrally by the Indian Army brains, or someone new, someone unknown to us? কি ইন্দিরা গান্ধীর সাহসের জন্য হয়েছিল? আর পুরো রাশিয়ান ফোর্সের মোরাল সাপোর্ট অ্যান্ড ফিজিক্যাল সাপোর্ট ছাড়া ইন্দিরা গান্ধীর পক্ষে আর্মিকে অ্যাডভান্স করার অর্ডার দেওয়া সম্ভব ছিল? অনেকে তো অনেক কথা বলে দেন ইন্দিরা গান্ধী বুকের পাটা দেখিয়েছিল। এই বুকের পাটা আসলে কার ছিল? ইন্দিরা গান্ধীর না ইউএসএসআর এর? প্রশ্ন করুন, সমাজসাথী সবাইকে প্রশ্ন করবে, এই যে ইন্ডিয়ান আর্মি প্রবেশ করেছিল বাংলাদেশে, এই কারেজটা কার? ইন্দিরা গান্ধীর কারেজ? যে ইন্দিরা গান্ধী 1 ইঞ্চি পকের মাটি আদায় করতে পারেনি, চীনের কাছ থেকে 1 ইঞ্চি জমি অকুপাই করতে পারেনি,
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সাকসেস ইন্দিরা গান্ধীর জন্য? সাহস তিনি দেখিয়েছিলেন? না, ইট ওয়াজ দ্য রিয়েল কারেজ অফ দ্য ইউএসএসআর। এবং প্র্যাকটিক্যালি সমসাথী যদি অন্যভাবে বলি, দ্যাট ডে ইন্দিরা গান্ধী অ্যাক্টেড অ্যাজ এ এজেন্ট অফ ইউএসএসআর টু ডিস্ট্রয় দ্য ইনফ্লুয়েন্স অফ সিআইএ অ্যান্ড আমেরিকা ইন সাউথ এশিয়া। কারণ তখন পাকিস্তানের পেছনে সব থেকে ব্যাকিং হচ্ছে ইউএসএ, ইংল্যান্ড এবং চায়নার। ঠিক তেমনি আজকে যারা বলে বুকের পাটা, মোদিজির বুকের পাটা কোথায়, 56 ইঞ্চির বুকের পাটা তো মিথ্যে কথা, উনি কাপুরুষ, এই যে বাতলাগুলো মারছেন, ভাই রাম মন্দির 500 বছর আটকে পড়েছিল, 370 ইয়ার্স কাশ্মীরে আটকে পড়েছিল, ট্রিপল তালাক। ভাই অনেক আগডুম বাগডুম কথা বলা যায়। যারা একটা স্কুল কলেজ রান করতে পারে না, একটা ডিপার্টমেন্ট রান করতে পারে না, তাদের মুখ থেকে এই বাতেলাগুলো খুব, ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ নট সো ইজি। আজকে ইউক্রেনে কখনো ভেবেছেন ইউক্রেন যুদ্ধ রাশিয়া যেটা শুরু করেছিল, করতে বাধ্য হয়েছিল, ইট উইল কন্টিনিউ ফর 2 ইয়ার্স? পৃথিবীর অনেকে ভেবেছিল রাশিয়া ইজ সাচ এ জায়ান্ট ফোর্স, ওয়ার্ল্ডের রাশিয়া ইন সফিস্টিকেটেড ওয়েপন্সে সেকেন্ড ফাইনেস্ট আর্মি এবং সাইজে 4th আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। তাকেও আজকে 2 বছর যুদ্ধ করতে হচ্ছে ওইটুকু ইউক্রেনের বিরুদ্ধে। তার কারণ অন্য ইউক্রেন সাইডে এসে গেছে গোটা ইউএসএ এবং ওয়েস্ট ইউরোপ। যুদ্ধ একটা শুরু করলেই হয় না। রাশিয়াও ভেবেছিল কয়েক সপ্তাহ যুদ্ধ তার শেষ হবে, হয়নি। কাম টু ইসরায়েল। ইসরায়েল যখন ইন রিয়াকশন অ্যাটাক করলো প্যালেস্টাইন, গাজাকে, সেও ভেবেছিল কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। ইসরায়েল ওয়ার্ল্ডের নাম্বার 1 সফিস্টিকেটেড আর্মি ইন ইন্টেলিজেন্স অ্যান্ড সফিস্টিকেশন, এবং তার এগেনস্টে আজকে যে হোল মুসলিম কান্ট্রিগুলো, যে ডজন অফ মুসলিম কান্ট্রি ওয়াজ অ্যারাউন্ড হিম অ্যান্ড এগেনস্ট হিম, আমাদের হাফ কিন্তু আজকে কুল ডাউন বাই ডিপ্লোম্যাসি। ট্রাম্পের আগের পিরিয়ডে সেটা কুল ডাউন করে দিয়ে গেছে। অনলি তার কাছে এখন ভায়োলেন্ট শত্রু হচ্ছে সিরিয়া এবং তার 5টা এজেন্ট। ইসরায়েলকেও কিন্তু আজকে 1.5 বছরের বেশি যুদ্ধ করতে হচ্ছে, শুধু নট ইরান, তার এই 5টা এজেন্টকে কোলাপস করার জন্য, ইনডিরেক্ট ওয়ারকে। নট সো ইজি। আজকে ইন্ডিয়া যদি আর্মি পাঠিয়ে দেয় বাংলাদেশে, ক্যান ইউ ইমাজিন? এ জায়ান্ট ফোর্স অফ চায়না ইজ ইন দ্য নর্থ। বিডেন ফোর্স দাঁড়িয়ে পড়বে, কারণ ইউনুস ইজ নাথিং বাট এজেন্ট অফ আমেরিকান ডিপ স্টেট অ্যান্ড বাইডেন প্রেজেন্ট প্রেসিডেন্ট। নট সো ইজি। এবং যে মুহূর্তে ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে পড়বে, ইন্ডিয়া অবরুদ্ধ হয়ে গোটা পৃথিবীর কাছে এবং গোটা ওশিয়ানিক রুটসগুলো অবরুদ্ধ হয়ে যাবে। তেল বাইরে থেকে আমাদের আনতে হয়, তেল আসা বন্ধ হয়ে যাবে। পেট্রোলের দাম যেটা ছিল 100 টাকা 300 টাকা হয়ে যাবে। ইকোনমি অনেক দুর্বল হয়ে যাবে। তখন তো ভাই তোমরা সেই মোদিকেই গালিগালাজ করবে, কারণ তোমাদের মুরুদের যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করার মুরুদ নেই। তখন তো ব্লেম করবে এই মোদিকে। মোদির এগেনস্টে কত বড় চক্রান্ত হয় লাস্ট ইলেকশনে দেখা গেছে। ইউরোপে বসে বসে কত মিথ্যে প্রচার সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল, মোদি একটা ডিক্টেটর। মোদি ক্ষমতায় আবার যদি 3rd টার্ম আসে, ভারতের কনস্টিটিউশনকে পুড়ে ছাই করে দিয়ে নতুন ডিক্টেটরশিপ তৈরি করবে, and polluted the whole media with doctored informations. কত মিথ্যে মামলা, কত মিথ্যে নিউজ পেপার নিউজ। এবং এই যে হাসিনাকে ডিস্টেবিলাইজ করা, এটা হচ্ছে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার চক্রান্তের একটা পার্ট। আবার শুনে রাখো, হাসিনাকে ঢাকা থেকে উৎখাত করা, এটা হচ্ছে ইন্ডিয়াকে, মোদি সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্তের একটা আন্তর্জাতিক চক্রান্তের পার্ট। এখানে বসে আছে কে? একদম আমেরিকান ডিপ স্টেট, ব্রিটেন গভর্নমেন্ট,
ইউরোপের কয়েকটা কান্ট্রি, চায়না, পাকিস্তান সব বসে আছে, এবং সেই সঙ্গে বসে আছে এই ভারতবর্ষের এই শিকুমাকু কঙ্গোগুলো পার্টিগুলো, শিকু মার্কু কঙ্গোগুলো। এবং এই চক্রান্তের ডিরেক্ট অংশীদার হচ্ছে সোনিয়া গান্ধীর ছেলে, ইংল্যান্ডে বসে এই চক্রান্তকে মদত দিয়ে এসছে। আর বক্তব্য দেখলেই ভারতবর্ষের কারা ভারতের শত্রু বসে আছে ভারতবর্ষের মধ্যে। এই গতকালই একটা বিবৃতি দেখলাম, দুটো বিবৃতি, একটা কাশ্মীর থেকে মেহবুবা মুফতির একটা বিবৃতি, আর এই ওয়েস্ট বেঙ্গল থেকে মমতা ব্যানার্জির বিবৃতি। কি বিবৃতি? ভয়ঙ্কর বিবৃতি, যে ওপার বাংলায় মাইনরিটিসরা আক্রান্ত হচ্ছে, ঠিক ভারতেও মাইনরিটিসরা আক্রান্ত হচ্ছে। ইঙ্গিত করছে যে ওপার বাংলার মাইনরিটি কারা? হিন্দুরা, তারা আক্রান্ত হচ্ছে। ঠিক একইভাবে এই ভারতে বিজেপির হাতে, হিন্দুদের হাতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে। কি ডেঞ্জারাস, ভয়ঙ্কর অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট! ক্যান ইউ ইমাজিন? ডিউরিং পার্টিশন ইন 1940 অগাস্ট এই ভারতে মুসলমানের সংখ্যা ছিল ইন টোটালিটি 9%, 9 to 10%. Now that has gone to about 25% in totality, and some of the areas in India Muslims are majority. In Kashmir Muslim is majority. In many of the districts, the West Bengal and some districts in Kerala and some districts in India, other parts, Muslim majority. এবং আমি একটা জিনিস বলেছি তো, যে ব্রিটিশ 175 বছরের খ্রিস্টান শাসনে ভারতবর্ষের কোনো অংশকে খ্রিস্টান মেজরিটি করতে পারেনি। শুধু সিকুমাকু কঙ্গোদের রুলে নর্থ ইস্টের কয়েকটা স্টেট 95% খ্রিস্টান হয়েছে। দি সিকুমাকু কঙ্গো, অল দিস পার্টিজ আর অ্যান্টি হিন্দু অ্যান্ড অ্যান্টি ভারত। আর অন দি কন্ট্রারি, পূর্ব পাকিস্তানে যেখানে প্রায় 40% হিন্দু ছিল, এখন কমেছে 6 to 7%। আর পাকিস্তানে যে হিন্দু ছিল প্রায় 30%, সেটা কমে এখন 1%। আফগানিস্তান তো নিয়ার জিরো। কিভাবে ইকুয়েশনটা দেখুন, যখন এপার বাংলায় কিছু হিন্দু সংগঠন এবং বিজেপি যখন চিৎকার করছে যে ওপার বাংলায় হিন্দু মাইনরিটিজ, হিন্দু বুদ্ধিস্ট মাইনরিটিরা বাই দ্য মুসলিমস আক্রান্ত হচ্ছে, ফান্ডামেন্টালিস্ট, তখন সেটাকে কুল ডাউন করার জন্য এই মমতা ব্যানার্জির আর মুক্তির মতো অ্যান্টি ইন্ডিয়ান লোকেরা, অ্যান্টি হিন্দু, অ্যান্টি ভারতীয় লোকেরা এই কথা বলছে যে ভারতেও তো মুসলিম যারা মাইনরিটি তারা আক্রান্ত হচ্ছে। আজকেই কিছুক্ষণ আগে একটা সুন্দর কথা শুনলাম, রিপাবলিক বাংলাতে এক মুসলিম পলিটিক্যাল, ইন্ডিয়ান মুসলিম পলিটিক্যাল কমেন্টেটর একটা বক্তব্য রাখলো, ঠিক আমি লিখেছি ওটা 8টা কত মিনিটে, যে ওপার বাংলায় ইউনুস যে কাজটা করছে, এপার বাংলায় মমতা সেই কাজটাই করছে। এই অবস্থায় এনি অ্যাক্টিভ অপারেশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ হ্যাজ টু বি ভেরি কশাস, ভেরি কশাস। সে সময় ইন্দিরা গান্ধী ইউএসএসআর এর সমর্থন ছাড়া কোনো অপারেশন বাংলাদেশে করতে পারত না। নট অনলি প্রিপারেশন অফ দ্য ইন্ডিয়ান আর্মি, বাট অলসো ইন্টারন্যাশনাল গ্রাউন্ডকে প্রিপেয়ার করা, এবং ইউএসএসআর এর মতো একটা বৃহৎ শক্তির সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। ঠিক আজকেও এই সিচুয়েশনটা ওপার বাংলায়, এটাই আন্তর্জাতিক পরিস্থিতিকে ম্যাচিওর করবে। দিস উইল টেক মান্থস। একদম এনডিএ গভর্নমেন্ট দিল্লির সঙ্গে বাংলাদেশ ব্যাপারে ইসরায়েলের একটা মোটামুটি বোঝাপড়া হয়ে গেছে। কামিং প্রেসিডেন্ট অফ দ্য ওয়াশিংটন, তার সঙ্গে একটা বোঝাপড়া হয়েই গেছে। আর একটা বোঝাপড়া বাকি আছে কয়েক মাসের মধ্যে। যে শক্তি 71-এ সামরিক দিক থেকে এবং মোরালি সে সময় ইন্ডিয়ান আর্মিকে মোরালি বুস্টিং দিয়েছিল, সেই আর্মির, সেই দেশের প্রেসিডেন্ট খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষে আসবে। ওখানে একটা বোঝাপড়ার দরকার আছে। এই বোঝাপড়া,
এবং কিছু ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে বোঝাপড়ার দরকার আছে। এই বোঝাপড়াটা হওয়ার পরেই অপারেশনটা হবে, সেটাই কাম্য। এবং এনি একজন সার্জেন সমসাথী, যারা কার্ডিয়াক সার্জেন, তারা যখন তারা বিশেষ করে যারা ডাইনামিক হার্ট সার্জারি করে, ডাইনামিক হার্ট সার্জারি, মুভিং হার্টে যারা উপর সার্জারি করবে, কোন মুহূর্তে হার্টের কোন চেম্বারে স্ট্যাব করা হবে, কোন চেম্বারে কখন আঙুল ঢোকানো হবে, দিস ইজ এ প্রিসাইজ ডিসিশন। সেকেন্ড টু সেকেন্ড ডিলেতে ভ্যারি করে রেজাল্ট, ম্যাসাকার হয়ে যায়। টাইমিংটা হচ্ছে ওয়ারের বা অ্যাক্টিভ ইন্টারফিয়ারেন্সের ভেরি ইম্পর্টেন্ট। টাইমিং, সেন্স অফ টাইমিং ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমার হাতে মিসাইল ছুড়লেই, মিসাইল আছে বলতে মিসাইল ছুটতে পারো না, অসংখ্য মিসাইল আছে, তুমি ছুটতে পারো না। বিকজ তুমি যে মিসাইলটা ছুড়বে, ইট মাস্ট বি এগেনস্ট ইয়ার এনিমি, এগেনস্ট এনি ওয়েপন অফ দ্য এনিমি, এবং তারও ওয়েপনটা একটা মুভমেন্টে আছে, স্পিডে আছে, আর তোমার মিসাইলটা একটা স্পিডে আছে। তোমাকে মাপতে হবে, মেজার করতে হবে একটা সময় একটা জায়গায় ওদের ওয়েপনটা যখন পৌঁছবে, তোমার মিসাইলটাও সেখানে পৌঁছবে, টু ডিস্ট্রয় দ্যাট। টাইমিং ইন দ্য ওয়ার ইজ এ ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল, ভেরি ওয়াইজ ডিসিশন। ওই চিৎকার করে, লম্ফঝম্প করে, জিঙ্গোইজম দিয়ে ওয়ার হয় না। ওয়ারে ফেল করলেই তোমরাই তখন চিৎকার করবে, এনডিএ গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট ফেল করলো, লোকটা মূর্খ, কত খিস্তি করবে তোমরা। হ্যাঁ, অর্থাৎ পরিষ্কার সেই সময় বাংলাদেশ ক্রাইসিস শুরু থেকে 71-এর যুদ্ধ, যে 8 মাসের গ্যাপ ছিল, নট অনলি যে বর্ষা শেষ হয়ে যাক বা আর্মি তৈরি হোক, শুধু ফ্যাক্টর তাই নয়, ফ্যাক্টর ছিল ওয়ার্ল্ড সিচুয়েশনকে এবং অন্তত একটা বিগ পাওয়ারকে নিজেদের সমর্থনে নিয়ে আসা। মনে রাখবেন, যে মুহূর্তে আজকে যদি আমরা আর্মি পাঠাই, সেই মুহূর্তে চায়না উইল ডিপ্লয় আর্মি ইন দ্য নর্থ অফ আস, পাকিস্তান উইল ডিপ্লয় আর্মি ইন আওয়ার ওয়েস্টার্ন ফ্রন্ট, দুটো ফ্রন্টে এনগেজড হয়ে গেল, অ্যান্ড আমেরিকান নেভি উইল এন্টার বে অফ বেঙ্গল। এই তিনটে ফোর্সকে, যারা ডিপ্লোম্যাসির কিচ্ছু বোঝে না, বোঝে না, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে না, যারা গ্লোবের ম্যাপটাও বোঝে না, লম্বা লম্বা কথা, কারণ ওয়ার্ল্ডের আর্মি, বিভিন্ন আর্মির কোথায় কি ডিসপোজিশনের এতটুকু আইডিয়া নেই, তাদের পক্ষে লম্বা লম্বা বাতলা মারা অনেক সহজ। এবার আমি আবার বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের প্রাক পর্যায় শুরু হয়ে গেছে, গ্রাউন্ড শুরু হয়ে গেছে। যেমন বহুবার বলেছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের একদম সিডটা ছিল 47 থেকেই, সেটা অঙ্কুরিত হয়েছিল 5-এর দশক, 6-এর দশকে, এবং 1963-4-5 থেকেই মহাকালের মেকানিজম এই ভারতবর্ষের উপমহাদেশে এবং বিশ্বব্যাপী তার কাজ শুরু করে দিয়েছিল। সেই সময়ও কিন্তু মহাকাল একটা জিনিস বলেছিলেন, আগে থেকেই, যুদ্ধের আগেই বলেছিলেন, বাংলাদেশ মুক্ত হবেই, পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে আটকাবার, ইউএনও পর্যন্ত থমকে যাবে, এবং তোমরা এই সময় বাংলাদেশটাকে, মুক্ত বাংলাকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য আমাকে, আমার কাছে দ্বিতীয়বার বলবে না, লেট দেম চাক ইসলামিক বাংলাদেশ। এবং মনে রাখো, সে সময় স্বাধীন প্রভিশনাল বাংলাদেশ সরকারের যে প্রধান, তিনিও চেয়েছিলেন, যখন মুজিব জেলে বন্দী ইসলামাবাদে, তিনিও চেয়েছিলেন মুক্ত বাংলাদেশ ভারতবর্ষের পার্ট হয়ে যাক। সেই মনের কথাটা 75-এ, যেদিন আমাদের ওই যে দেশটা আমাদের ইন্ডিয়ার পার্ট হয়ে গেল, নর্থ ইস্টের, আমাদের নর্থ ইস্টের, হ্যাঁ, ওই যে পার্ট হয়ে গেল, কি নামটা, হ্যাঁ, যে বিবৃতি একটা দিয়েছিল, সিকিমের জনগণ বুদ্ধিমান,
তাই তারা ভারতভুক্তির সুযোগ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ মন্ত্রী, সিকিমের ভারতভুক্তি উপলক্ষে তার উক্তি 1975। এরই পরে সেই ভয়ঙ্কর 75-এর ঘটনা ঘটল। মুজিবুর রহমান তার বাড়িতে খুন হয়ে গেল এবং তারই পরে তাজউদ্দিনের মতো অনেক বাংলাদেশ মুক্তিযজ্ঞের অনেক নায়করা তারা জেলের মধ্যে খুন হয়ে গেল। তাজউদ্দিন আহমেদ একজন। বাংলাদেশের ভেতরে কত শক্তি কাজ করছে এইটা না জেনে এবং বিশ্বের মানচিত্রে বিভিন্ন কর্নারে এই বিভিন্ন পাওয়ারসের যে ডাইনামিক্স এবং ভারতবর্ষের মধ্যে যে শত্রুদের অবস্থানগুলো, এই সবগুলো না জানলে অনেক অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়, কিন্তু বলার সময় একটু সংযতভাবে জেনে শুনেই কথা বলাই ভালো। অর্ণববাবু মহাকালকে একটা সেকেন্ড এপিসোডের কথা বলেছিলেন, একটা সেকেন্ড, আমি তো এই কথাটা বহুবার বলেছি, এ সেকেন্ড ফেজ উইল কাম, এ সেকেন্ড 71-ই তো বলেছেন বারে বারে, এ সেকেন্ড ফেজ উইল কাম। মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হ্যাঁ সৌম্যসাথী, দেশটা এখন সম্পূর্ণমূল্য রাজাকারদের নিয়ন্ত্রণে, মানুষের জীবন। দেখুন এই যে রাজাকারদের হাতে চলে গেল, এই জন্য মুজিবুর রহমানও দায়ী, ইন্দিরা গান্ধীও দায়ী, হাসিনাও দায়ী, বেগম জিয়াও দায়ী, জেনারেল জিয়াও দায়ী, সবাই দায়ী। ওদের কাছে সংকট, ওরা বাঙালিত্ব নিয়ে বাঁচবে না ইসলাম নিয়ে বাঁচবে। আর একটা বিশ্ব পরিস্থিতির সমস্ত বলে রাখে, আর একটা বিশ্ব পরিস্থিতির চেঞ্জটা কোথায় ঘটেছে, এখন পরিবেশটা কত রকমের, কারণ ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা তখন একটা 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 চেঞ্জ হচ্ছে। বললাম ওদিকে ওয়াশিংটনে লিডার চেঞ্জ হবে, রাশিয়াতে ইউক্রেন যুদ্ধ থামবে এবং তার অ্যাটিচিউড, পুটিনের অ্যাটিচিউড টু চায়না চেঞ্জ হবে, ইন্ডিয়ার সঙ্গে অ্যাটিচিউডটা অল্টার করবে, রাশিয়ার সঙ্গে আমেরিকার সঙ্গে তার ইকুয়েশন চেঞ্জ হবে। ইসরায়েল কি রোল নেবে এবং আমেরিকার যে সহযোগী এশিয়া আফ্রিকান কান্ট্রির ফোর্সগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কি রোল নেবে, জাপান কি রোল নেবে, ওয়েস্ট ইউরোপের অন্য কান্ট্রিগুলো কি রোল নেবে, তারাও তো ইসলামিক ফান্ডামেন্টালিজমে তারাও উত্তক্ত, বিরক্ত। ফ্রান্স, জার্মানি, ইটালি সবাই বিরক্ত। এগুলো কোঅর্ডিনেট করতে হবে। আরেকটা জায়গা, সেই অবস্থায় সেদিন পাকিস্তান এবং ইসলামিস্ট ইন বাংলাদেশের বড় ব্যাকিং ছিল সৌদি আরব। সৌদি আরব একটা বড় ব্যাকিং ছিল। সৌদি আরব হচ্ছে ইসলামের রিলিজিয়াস হেডকোয়ার্টার, মক্কা মদিনা, এবং ইসলামিক ফান্ডামেন্টালিজমকে পরিপুষ্ট করতে যে মানি ফান্ডিং, তারও উৎস ছিল সৌদি আরব। নাও সৌদি আরব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মহাকালের সেই কথা, কমিউনিজম উইল ডাই অ্যাট ইটস প্লেস অফ অরিজিন। ইসলাম সম্বন্ধেও ঘুরিয়ে ফিরে একই কথা আছে, লেট ইসলাম বি উইক অ্যাট ইটস প্লেস অফ অরিজিন। এবং যে মুহূর্তে ফান্ডিং ফ্রম সৌদি আরব কমবে টু পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ফান্ডামেন্টালিস্ট, তখন এই অবস্থায় অপারেশন ইন ইন্ডিয়া, অপারেশন ইন বাংলাদেশ, এবং উইথ দ্য চেঞ্জ অফ হেডস ইন ওয়াশিংটন এবং চেঞ্জ অফ অ্যাটিটিউড অ্যান্ড ইকুয়েশন অফ পুটিন উইথ চায়না অ্যান্ড উইথ আমেরিকা, রাশিয়ার সঙ্গে চীনের এই যে গলাগলি ভাবটা কিন্তু কমবে। আজকে বিডেনের আমেরিকার সঙ্গে রাশিয়ার যে মারামারিটা কমবে, কমবে রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে। দ্যাট উইল গিভ ইন্ডিয়া এ সুইট অপরচুনিটি। ইসরায়েল তো আছেই,
Let me stop here.